আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত রেডিওসঙ্গী.com বাংলাদেশ। আসলে আমাদের আইটি নিয়ে যে প্রতি মাসে যে একটা অনুষ্ঠান করার কথা ছিল, হয়তো গত মাসে আমরা করতে পারিনি, আমাদের কিছু ত্রুটি বা কিছু প্রবলেমের কারণে আমরা আবারও চলে এসেছি। তো সর্বপ্রথম আইটি নিয়ে যে আমাদের যে অগ্রগতি, যে আমাদের যে পথচলা আইটি নিয়ে, যেমন আমাদের স্লোগানটা আছে এমনই: আইটি হোক পেশা, আইটি হোক নেশা। তো আপনারা অবশ্যই ব্যানারে দেখছেন বা সাইনবোর্ডে দেখছেন যে আমাদের আমন্ত্রিত গেস্ট যারা আছেন, আমাদের সাথে আছেন এমডি নিয়ামতুল্লাহ আতিফ, এবং আমাদের সাথে আছেন মাজেদুল ইসলাম, আমাদের সাথে আরো আছেন জান্নাতুল ফেরদাউস। তো দর্শক, আপনাদেরকে দাদার কথা না বললেই নাই। সর্বপ্রথম আমি সবাইকে এক এক করে পরিচয় করে দেবো আমাদের গেস্টের সাথে। আমার সাথে আছেন মামুর জোর আইটি ইনস্টিটিউট ঢাকা, সিও সিও অফ মামুর জোর এমডি নিয়ামতুল্লাহ আতিফ ভাই। এবং আমার সাথে আরো আছেন ডিউ ড্রিমের ফাউন্ডার অ্যান্ড সিও মাজেদুল ইসলাম, এবং জান্নাতুল ফেরদাউস আছেন জিএমডিটি। আসলে আপনাদের সবার মূল্যবান সময় ব্যয় করে বা মূল্যবান সময়টা আমাদের রেডিও সঙ্গীত দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আমি চলে যাব এমডি নিয়ামতুল্লাহ আতিফ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতিফ ভাই কেমন আছেন, জি, কোথায় আছেন ওয়ালাইকুম এবং কি আসসালাম রহমতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই মুহূর্তে এখন আপাতত অফিসেই আছি, আপনাদের প্রোগ্রামটার জন্য আর কি এখনো বাসায় যাইনি। তো আপনার যে এই করোনা কালে আপনি এখন কি সেভ আছেন বাংলাদেশে? আমি তো দেশের বাইরে, আপনাদের কি অবস্থা বা আপনারা কেমন আছেন বাংলাদেশে? সেভ মনে করতেছেন নিজেদেরকে? এখন আসলে সার্বিক দেশ পরিস্থিতির সেরকম তো আপডেট আগের মতো পাওয়া যায় না। তারপরেও যতটুকু সতর্ক থেকে চলাচল করা সম্ভব সর্বাত্মক প্রচেষ্টা করতেছি। মাস্ক ব্যবহার করা বা হাত পরিষ্কার করা বা হ্যান্ড স্যানিটাইজার নেয়া, এগুলোর যে প্রসেস গুলো আর কি আছে, চেষ্টা করছি এই প্রসেস গুলোর মধ্যে থেকেই চলাচল করার জন্য। ধন্যবাদ আতিফ ভাই আপনাকে। আমরা প্রথমেই পরিচয় পর্ব সেরে আসবো। আমরা এখন চলে যাব এমডি মাজেদুল ইসলাম ভাইয়ের কাছে। আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাজেদুল ভাই আপনি কেমন আছেন এবং কোথায় আছেন এখন বর্তমান, আপনার কি অবস্থা, আপনার ওখানে করোনার কি আপডেট? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমি আমার ওই গভর্নমেন্টের যে এলইডি প্রজেক্ট ছিল, ওখানে ক্লাসটা জি জি। শেষ করে আপনাদের এই প্রোগ্রামের জন্য ওয়েট করছিলাম। আর আসলে সারা বাংলাদেশ সহ বিশ্বেই বর্তমান করোনার দ্বিতীয় ফেজ চলছে, এটা আমরা জানি অলরেডি। তো সেটা নিয়েই আমরা নিজেরা সচেতন হচ্ছি এবং অপরদেরকেও সচেতন করার চেষ্টা করছি ভার্চুয়ালি মাধ্যমে। আহ, এটাই আর কি। ধন্যবাদ মাজেদুল ভাই আপনাকে। আমরা এ পর্বে চলে যাব জান্নাতুলের কাছে, জান্নাতুল ফেরদাউস আপু। তো জান্নাতুল ফেরদাউস আপুর কাছে আমি যাওয়ার আগে আমি প্রথমে একটা কথা বলবো যে আমাদের আইটি সেক্টরে বা আমাদের ফ্রিল্যান্সিং যে সেক্টরটা, এখানে দেখেন মেয়েদের কিন্তু অনেক সমস্যা হয়। তারপরেও যে মেয়েদের এত সমস্যার সম্মুখীন হয়েও আজ আমাদের ভিতরে আইকন হিসেবে আছেন জান্নাতুল ফেরদাউস। তো প্রথমে আমি আপুর কাছে চলে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কেমন আছেন, কোথায় আছেন এবং বর্তমান আপনার কি পরিস্থিতি বা কি অবস্থায় আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী থেকে বলছি। বর্তমানে আমি ঢাকায় আছি। করোনা পরিস্থিতিতে অবশ্য উম সবাই তো একটু আমরা হিমশিমের মধ্যেই আছি। তবে যতটুকু চেষ্টা করছি সতর্ক থাকারই চেষ্টা করছি। জি, ধন্যবাদ আপনাকে। তো আমি সর্বপ্রথম এখনই চলে যাব আমাদের আতিফ ভাইয়ের কাছে। যে আমাদের আজকের বিষয়টা ছিল আইটি হোক নেশা, আইটি হোক পেশা। তো আতিফ ভাই আমার কাছে কিছু কোশ্চেন আগে থেকে আছে, যারা আমাদেরকে এই যে পোস্ট দেখে বা আমাদের কমেন্ট, অনেকে কমেন্ট করছেন এবং অনেকে আমার ইনবক্সে দিয়েছেন যে কোশ্চেন গুলো যেগুলো এর আগেও করছে, অনেকে কিন্তু আবার নতুন করে অনেকে যে কোশ্চেন গুলো করতেছে আমাদের কাছে, যে আইটি তে কেন আসবে বর্তমান তরুণ তরুণীরা। আপনি এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন যে আইটি তে কেন বর্তমান তরুণ তরুণীরা আসবেন। জি, ধন্যবাদ। আসলে বর্তমান যে সিচুয়েশন, এটাই আসলে আমাদের সবকিছুর উত্তরটা দিয়ে দিতে পারে খুব সহজে আমার মনে হয়। কারণটা হচ্ছে যে আইটি তে যে মানে আপনার একটা ফ্লেক্সিবিলিটি আমরা পেয়ে থাকি, এটা অন্য কোনো পেশার ক্ষেত্রে কিন্তু এতটা পাওয়া সম্ভব হয় না।
আর বর্তমানে আসলে টেকনোলজির সময়, এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আমাদের সবকিছু ওয়েব বেস চলে যাচ্ছে আস্তে আস্তে। তো যার কারণে আর কি, যে আইটিতে কেউ যদি পেশা গড়তে পারে, তাহলে সে লোকালি যদি কাজ নাও করে, তারপরেও কিন্তু ঘরে বসে বিভিন্ন জায়গায় দেশের বাইরে কাজ করতে সক্ষম হবে। এবং এটাতে যদি সে পরিশ্রম করে, তাহলে যে কোনো একটা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার থেকেও একটা বেটার বেতন মাস শেষে তার কাছে জমা হবে। তো আসলে শুধু টাকার জন্যই না, অনেকে আপনার প্যাশন হিসেবে নিয়ে কাজটা করতে পারেন, যে তারা হচ্ছে তাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য। তো ওভারঅল যদি বলি, যে যারা একেবারে নতুন আইটিতে আসতে চাচ্ছেন, কিন্তু কি করবেন না করবেন ডিসিশন নিতে পারতেছেন না, তাদেরকে এক কথায় বলতে হবে যে আইটিতে আসতে চাইলে বেশি দেরি করাটা উচিত হবে না। কারণ আপনার এই সময়তে দেরি করলে সমসাময়িক আরো অনেকে দেখবেন শুরু করে দিয়ে আপনাকে পেছনে ফেলে আগে চলে যাবে। জি জি। আতিফ ভাই, আপনি কি আমাকে শুনছেন? জি ফিরোজ ভাই, শুনতে পাচ্ছি। আহ আরো আরো একটা কোশ্চেন আমার কাছে ছিল আপনার কাছে, যে কোশ্চেনটা আমি না না করলেই নয়। যে অনেকে বলতেছে যে ছাত্র জীবনে কি আমার আইটিতে আসা ঠিক হবে, আমার লেখাপড়ার কোনো ক্ষতি হবে কিনা, বা ছাত্র জীবনে আমি এখন অনেকের ফ্যামিলিগত সমস্যা, যেমন আহ অনেকের ফ্যামিলি আছে যে তারা চায় না যে আইটিতে আসুক, কিন্তু ছেলেটা চায়। আর আমার কাছে যে মেসেজটা আছে আমি হুবাহু মেসেজটা তুলে ধরবো, যে আমাকে এমন ভাবে মেসেজ করছে, ভাইয়া আমার খুব ইচ্ছা আমি একজন ফ্রিল্যান্সার হব, বা আমি একজন ওয়েব ডিজাইনার হব, কিন্তু সমস্যা আমার ফ্যামিলিগত ভাবে সমস্যা, যে ফ্যামিলি তার ফ্যামিলি ভাবতেছে, যে তার গার্জিয়ান ভাবতেছে সে যদি এই এখন যদি প্রতিদিন আইটিতে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেয় তার পড়াশোনার ক্ষতি হবে। তো এই বিষয়ে আপনি কি বলবেন তাকে, বা এই বিষয়ে এই সমস্ত গার্জিয়ানদেরকে আপনি কি সাজেশন করবেন, যে তার ছেলে যদি পার্ট টাইম পড়ার ভিতরে যদি একটু সময় দেয় আইটিতে, এটা আপনি কি মনে করেন, এটা কি ভালো দিক নাকি খারাপ দিক, এটা আমি জানতে চাচ্ছি। আসলে বর্তমানে আমাদের অনেক পিতামাতাই কিন্তু এটা সম্পর্কে এতটা আইডিয়া রাখে না, যার কারণে হয়তো অনেকে নিরুৎসাহিত করে। তবে একটা পর্যায়ে আছে আমার যেটা মনে হয়, আপনি যদি একজন এসএসসি পড়ুয়া বা তার আগের একটা স্টুডেন্ট মাধ্যমিক পর্যায়ে, তাকে যদি বলেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এই শিখতে হবে, ওই শিখতে হবে, তাহলে কিন্তু সে হতাশ হয়ে যাবে এবং আপনার এই ক্যারিয়ারটা থেকে সে বিমুখ হয়ে যাবে উল্টা। তো কিন্তু সে এটা করতে পারে যে কম্পিউটারের সাথে তার সম্পর্ক রাখতে পারে, বেসিক কম্পিউটারের যে নলেজ গুলো, আপনার ওয়ার্ড এক্সেল এর টাইপের যে কাজগুলো আছে, কম বেশি কম্পিউটারের সাথে সম্পর্কটা বজায় রাখতে পারে। হ্যাঁ কিন্তু হ্যাঁ সে হ্যাঁ। যদি প্রথমেই যদি শুরু করে মানে প্রোগ্রামিং এর মধ্যে ঢুকে যায়, তাহলে আসলে অনেক ক্ষেত্রে প্রেশার হয়ে যাবে তার ক্ষেত্রে, এটা স্বাভাবিক। আর সে যেহেতু এই স্টেজে এসে কাজ শিখে কাজ করতে পারবে না, মানে করতে গেলে তার অনেক কিছু বাধাগ্রস্ত হওয়া লাগবে। আমার কাছে মনে হয় যে একটা এজ এর পরে, যেমন হচ্ছে মোটামুটি ইন্টারমিডিয়েট শেষ করার পরে অনার্সের শুরু থেকেই যদি কেউ চায়, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। আর সেই এক্ষেত্রে সময়টা। পিতামাতাকে, হ্যাঁ এটা হচ্ছে বেস্ট টাইম আমার মনে হয়। যে কারণ আমরা যেটা ভুল করি, যে আমরা ভাবি যে অনার্সটা শেষ করব তারপরে কিছু একটা করব, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তো এই জি আহ, মানে 4 থেকে 5টা বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো অনেক ক্ষেত্রে আরো বেশি সময় লাগে। তো এই সময়টাতে আমরা আসলে নতুন কিছু শিখি না, শুধু ওই বই পুস্তকে অনেকে আটকে থাকি। এবং বাস্তবতা এরকম যে আমাদের একটা সিভিও যদি লিখতে দেওয়া হয়, সেটা আমরা লিখতে পারি না। অথচ আমরা একটা জবের এক্সপেকটেশন করি অনেক ক্ষেত্রে। আমরা কি করি, যে দোকানে যে একটা কম্পিউটারের দোকানে যে বলি যে আমাকে একটা সিভি রেডি করে দেন, অথবা জবে অ্যাপ্লাই করে দেন। কিন্তু জি একজন জি স্টুডেন্ট লাইফ থেকে যদি শুরু করতো কম্পিউটারের সাথে তার সম্পর্ক, আইটি পেশা হওয়ার আগে আমার কাছে মনে হয় আইটিটা একটু নেশা হওয়া দরকার কারো জি কাছে। জি কারণ এই কাজগুলো বর্তমানে আমাদের সব ক্ষেত্রে লাগতেছে, এমন কোন সেক্টর নয় যেখানে আইটি লাগবে না। এবং বর্তমান সরকারও কিন্তু সেই প্রচেষ্টার অংশ হিসেবে বলতে পারেন যে মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব জায়গাতেই কিন্তু আইটি নামে আলাদা একটা করছে, সাবজেক্ট করে রাখছে ইনফরমেশন টেকনোলজির জন্য। তো তথ্য জি প্রযুক্তির সাবজেক্টটা দেয়া মূলত একটা পর্যায় থেকেই সে যেন তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করে। এবং সেই ক্ষেত্রে আমি এই পর্যায়ে যে সকল পিতামাতা বাধাগ্রস্ত করে বা নিরুৎসাহিত করে যে না এখন শিখতে গেলে লেখাপড়ার ক্ষতি হবে, শেখার দরকার নেই, তাদেরকে বলবো যে শুধু লেখাপড়ার মধ্যে থেকে জীবনে শুধু সে বই পুস্তকই বুঝবে, কিন্তু বাহিরের জগৎটা, বাহিরের দুনিয়াটা সম্পর্কে আসলে তার কোনো আইডিয়া হবে না।
তাই একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে অথবা একটা নির্দিষ্ট বিষয়ের উপরে তাকে হয়তো বা মানে সময় জ্ঞান বুঝে তাকে একটা কিছু ট্রেন আপ করা যায়, কিন্তু তার অর্থ এই নয় যে সে শুরু থেকে একেবারে ক্যারিয়ারের জন্য মাধ্যমিক পর্যায়ে শুরু করে দেবে। আমার মনে হয় ক্যারিয়ার হিসেবে নিতে চাইলে সে অনার্সটা শুরু করবে যখন, সেই টাইমে পাশাপাশি একটা কাজ করবে এবং স্কিল অর্জন করতে থাকবে। তাহলে আশা করা যায় যে যখন সে অনার্সটা কমপ্লিট করে ফেলবে, এর মধ্যবর্তী পর্যায়ে সে আসলে তার একটা ক্যারিয়ারের জন্য গাইডলাইন নিজেই নিজে বুঝতে পারবে যে কোন দিকে যাওয়া উচিত। জি, ধন্যবাদ আতিফ ভাই আপনাকে। আমরা এ পর্যায়ে চলে যাব এখন আমাদের মাজেদুল ইসলাম ভাইয়ের কাছে। যে আমাদের মাজেদুল ভাইয়ের কাছে আমাদের কোশ্চেনটা থাকবে, যা প্রশ্নটা থাকবে, আউটসোর্সিং এ বাংলাদেশের বর্তমান ভূমিকা বা বাংলাদেশের বর্তমান অবস্থা কোথায়। আমি সেই সম্পর্কে আমি এমডি মাজেদুল ইসলাম ভাইয়ের কাছে চলে যাব। উনি ফাউন্ডার এন্ড সিইও টিও ড্রিম। উনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। মাজেদুল ভাই, আসসালামু আলাইকুম। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে আপনি একটু স্ট্রাগলিং করতেছেন। শুনতে পাচ্ছেন আপনি আমাদের? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি শুনতে জি পাচ্ছি। জি, আমার ক্লিয়ার কথা কি আছে। শুনতে পাচ্ছেন? তো আমার কথা মানে প্রশ্ন আপনি মনে হয় বুঝতে পেরেছেন। জি। আউটসোর্সিং এ বাংলাদেশের বর্তমান অবস্থা কোথায় বা ভূমিকা কেমন, এটা যদি আপনি আমাদেরকে বলতেন। আচ্ছা, এটা গত বছরের শেষের দিকে স্ট্যাটিস্টিক থেকে আমি বলছি। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে আপনার ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, অর্থাৎ যে বৈদেশিক রেমিটেন্স আনা হয় যেটা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, এই দিক থেকে আমাদের বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এটা জেনে অবশ্যই আমাদের খুশি হওয়ার মতো একটা কথা। জি আহ, জি কারণ বাংলাদেশ থেকে আমরা কিন্তু খুব ভালো ভালো লেভেলের ফ্রিল্যান্সাররা বাংলাদেশ থেকে কাজ করছে, এটা জি আহ, আমরা অলরেডি সবাই জানি। এবং বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু এর পাওয়ার কিন্তু অনেক বেশি। সেটা যদি আমি আপনাকে দু একটা স্ট্যাটিস্টিক্স বলি, নাসার মতো একটা প্রতিষ্ঠান, এটা তো আমরা সবাই জানি এবং চিনি, জি যেটা জি ইন্টারনেটে অনেক নাম করা। আমি যেহেতু অ্যাজ এ ডিজাইনার, সেই পার্সপেক্টিভ থেকে আমি একজন ডিজাইনারের উদাহরণ দিতে চাই। আমাদের মতো মফস্বল গ্রাম থেকে জাস্ট কম্পিউটার এবং ইন্টারনেট এইটা ব্যবহার করে নাসার যে নভোচারীরা আপনার যে ড্রেস পরে, এই ড্রেসের জন্য প্যাটার্ন ডিজাইন করে বাংলাদেশে চাঁদপুরে বসে একটা ছেলে, নাসার মতো প্রতিষ্ঠানের জন্য। জি জি তাহলে আমাদের কিন্তু এই ফ্রিল্যান্সিং এর দিক থেকে আমাদের বাংলাদেশের ভূমিকাটা অনেক অনেক বেশি। এবং আমরা কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা আমরা বলি 4IR, অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব, যেটা আমরা সেকেন্ড এবং থার্ড শিল্প বিপ্লব মিস করেছি, কিন্তু আমরা এখন ডিজিটাল বাংলাদেশে পদার্পণ করতে যাচ্ছি। তো এটা তো আমাদের দ্বারা মিস করা কখনো সম্ভব না। অলরেডি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট এবং ডিজিটালাইজেশনের দিকে তাকালেই দেখতে পাবো যে বাংলাদেশে জি ডিজিটাল কিভাবে হচ্ছে। এবং এই যে ফ্রিল্যান্সিং এর দিকে আমি রিসেন্টলি আপনাকে একটা উদাহরণ দেই। আমি বর্তমান বাংলাদেশ সরকার আইসিটি ডিভিশন থেকে পরিচালিত যে সর্ববৃহৎ ফ্রিল্যান্সার তৈরি করা যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটা সবাই আমরা জানি। হ্যাঁ হ্যাঁ জি তো তো সেই প্রজেক্টের হচ্ছে আমি লিড ট্রেনার হিসেবে কাজ করছি আইসিটি ডিভিশনের সাথে। তো এইখানের লক্ষ্যটা হচ্ছে, এটা প্রথম 2017 সালের দিকে যখন শুরু হয়েছিল, তখন এটা ছিল হচ্ছে আপনার জেলা পর্যায়ে। এখন যেটা আমাদের 2020 সালে শুরু হলো, এটা হচ্ছে পুরো উপজেলা পর্যায়ে, যারা গ্রাম থেকেও আপনার ফ্রিল্যান্সিং এটা শিখতে করতে পারবে। চায় এবং জি তারা হচ্ছে তাদের ইচ্ছা শক্তি থাকতে হবে, এবং তারা আসলে চাচ্ছে যে আমরা এই ইন্টারনেট ব্যবহার করে যদি কিছু করতে চাই, বাট গাইডলাইন পাচ্ছি না। এর জন্য কিন্তু বাংলাদেশ সরকার এই মুজিব বর্ষ উপলক্ষে 40,000 প্রশিক্ষণার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে, যেটা অলরেডি এটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা প্রশিক্ষণ। তো এই প্রশিক্ষণ নিবে কারা? যারা হচ্ছে এই দেশটাকে ডিজিটাল করতে চাচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মাধ্যমে। এটার মাধ্যমে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু বিশ্ব দরবারে অনেক অনেক উপরে যাচ্ছে। আমি যদি আপনাকে আর একটা উদাহরণ দেই, এটা বলতে পারি আমার বাসার পাশের উদাহরণ। জি কিছুদিন আগে চিলড্রেন পিচ অ্যাওয়ার্ড পেয়েছে, এটা মনে হয় শুনেছেন এবং দেখতে পেরেছি আমরা বাংলাদেশে। এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক নিউজ মিডিয়াটা কভার করছে। এটা কিন্তু আমাদের নড়াইলের এই একটা ছেলে সাদাত রহমান নামে,
সেটা কি, তার প্রবলেমটা একটা প্রবলেমকে দাঁড় করিয়েছে, সেটাকে সলিউশন করেছে, যেটা অ্যাওয়ার্ড হিসেবে সে বিশ্ব দরবারে বাংলাদেশের নামটাকে তুলন করেছে। এরকমের যে গুড গুড ইনিশিয়েটিভ গুলা, এটা কিন্তু বাংলাদেশ সরকার থেকে নিচ্ছে, যেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে আমরা অংশগ্রহণ করব, এবং যে অটোমেশন, মেশিন লার্নিং, রোবোটিক্স, এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে যাতে এই আইটি নির্ভর বাংলাদেশ গড়তে পারি। শ্রম নির্ভর বাংলাদেশ থেকে আমরা এটাকে কনভার্ট করে আইটি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু বাংলাদেশ থেকে খুব ভালো ভালো ইনিশিয়েটিভ কাজ হচ্ছে। এটা আপনি অলরেডি জানেন যে 2008 সালের 12 ডিসেম্বর যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেয়, সেটা কিন্তু অনেকটা স্বপ্নের মতো ছিল, বাট এখন কিন্তু সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। কারণ এই যে আমি এবং আপনি সহ আমাদের যে শ্রদ্ধেয় গেস্ট যারা আছেন, কথা বলছি, খুব উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে কথা বলছি, একটা লাইভ স্ট্রিমিং করছি, এবং এই যে ফ্রিল্যান্সিং আজকে যে আপনি একটা পেশা এবং নেশা, যে একটা টপিকটা সিলেক্ট করছেন, এটা আসলে এই টপিকটা দেখেই খুবই ভালো লাগছে যে আমরা এই যে যুব সমাজটা এখন কিন্তু নেশার ভিতরে আকৃষ্ট। সেই মুহূর্তে আপনি এই করোনার ভিতরে এই রেডিও সঙ্গী প্ল্যাটফর্মটা একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে আইটি হোক নেশা, আইটি হোক পেশা। এটা আমাদের স্লোগান, এটা আমাদের আইটি। আসলে এটা খুবই একটা গুড ইনিশিয়েটিভ, যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। যেখানে নেশার কোরাল গ্রাসে আমরা আক্রান্ত, সেখানে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে এই করোনার ভিতরে অনেক কিছু নলেজ শেয়ারিং করা হচ্ছে যারা এক্সপার্ট প্যানেল আছে তাদেরকে নিয়ে। এবং এটা দেখেন এই বাংলাদেশ থেকে কি হচ্ছে, আমরা কিন্তু আগে থেকেই ফ্রিল্যান্সার, কিন্তু এই করোনা আসার পরে কি হয়েছে, অটোমেটিক্যালি সবাই কিন্তু ফ্রিল্যান্সিং এ মূলত চলে আসছে, কারণ ঘরে বসে নেট ব্যবহার করে কাজ করছে, অটোতে ফ্রিল্যান্সার হয়ে গেছে। এই যে সম্ভাবনা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এবং আইটি নির্ভর পেশার যে সম্ভাবনা, যেটার কথা আপনি বললেন, যে এটাকে আসলে বাংলাদেশের দিক থেকে কেমন দেখছে এবং কিভাবে আসলে বাংলাদেশ থেকে আমরা এটা প্রাপ্তি পাচ্ছি, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে কথাটা বললাম, আইটি নির্ভর বাংলাদেশ, এটার কিন্তু যে ধারা, সেই ধারার কিন্তু আমরাই প্রথম সারির দিকে ইনশাআল্লাহ পৌঁছে যাবো আস্তে আস্তে করে, ইনশাআল্লাহ। ধন্যবাদ মাজিদুল ইসলাম ভাই আপনাকে। আমি এখনই চলে যাব জান্নাতুল ফেরদৌস, ফাউন্ডার এন্ড সিইও জিএমডিটি ডিজিটাল মার্কেটার। তো আমি সর্বপ্রথম জান্নাতুলের কাছে যে প্রশ্নটা নিয়ে যাব, জান্নাতুল, আমাদের কাছে অনেকেরই কোশ্চেন, যে অনেকে প্রশ্ন বা মেসেজ করছেন যে অনেকে কাজ করতে চায় এই ফ্রিল্যান্সারে বা আউটসোর্সিং এ, যে অনেকে কাজ করতে চায়, তাদেরকে যে তাদের ভিতরে যে সমস্যাটা কাজ করে, যে তারা কোনটা করবে, তারা গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইন, এদের ভিতরে তাদের ভিতরে অনেকের ধারণা আছে যে তারা কোনটা করলে বেটার বা কোনটা সহজ ওয়ে, এমন কিছু আছে কিনা, বা তারা কোন বিষয়টা নিয়ে তারা কাজ করতে পারে। জান্নাতুলের কাছে আমি এটা জানতে চাচ্ছি যে অনেকের যে কোশ্চেন গুলো আছে, যে আমি কোন কোন দিকে যাব, আমি ওয়েবে যাব নাকি ডিজাইন গ্রাফিক্স যাব নাকি ডিজিটাল মার্কেটিং এ যাব। আমি তাদের উদ্দেশ্যে আমি জান্নাতুলের কাছ থেকে, সে একজন মেয়ে হয়ে তার কাছ থেকে আমি এই অ্যান্সারটা নিব। আমার কাছে যে কোশ্চেনটা করছিল সেও মেয়ে, তো আমি একজন মেয়ের থেকে তার অ্যান্সারটা আমি নিয়ে দেবো ইনশাআল্লাহ। জান্নাতুল। ভালো একটা প্রশ্ন ছিল, ম্যাক্সিমাম টাইম আমি নিজে প্রশ্ন করছি। তো অধিকাংশ যারাই আছে যে ফ্রিল্যান্সিং কি বা আউটসোর্সিং সম্পর্কে জানতে আসে, তো ফ্রিল্যান্সিং সেক্টরে অনেকে না বুঝেই চলে আসে। কেউ ভাবে যে তারা গ্রাফিক ডিজাইন স্টার্ট করবে, তারপর মার্কেটিং, তারপর ওয়েব ডিজাইন। অ্যাকচুয়ালি তা কিন্তু না। আবার অনেকের ধারণা হচ্ছে অমুক ভাই এত ইনকাম করেছে, মেবি এটা খুব ভালো হবে, আবার অমুক আপু এরকম কাজ করছে, হয়তো এটা খুব ভালো হবে। এক্সাক্ট যদি আমরা হিসেব করতে যাই, এটা কিন্তু এভাবে না। কারণ স্রষ্টা কিন্তু আমাদের সবাইকে ব্রেইন নামক একটা জিনিস দিয়েছে, যে এই ব্রেইনটা সবার কিন্তু সমান হবে না। আমাদের আই ক্যাচের ব্যাপার বা ব্রেইন ক্যাচের যে ব্যাপারটা, এটা কিন্তু সবার সমান না। তো আমাদের এই ক্ষেত্রে যে বিষয়টা নিতে হবে, হোক সেটা গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, আমরা যেটাই বলে থাকি। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হয়ে নিউ কামারদের জন্য বা বিগিনার যারা আছে, অ্যাটলিস্ট তারা ইউটিউবে হোক, গুগলে হোক, এই যে সার্চ ইঞ্জিন গুলি রয়েছে, সেটা একটু সার্চ করে দেখতে পারে।
মোটামুটি ইউটিউবে কিন্তু এখন সবকিছু বেসিক নলেজ থাকে, কেউ কেউ খুব অ্যাডভান্স নলেজ গুলিও দিয়ে থাকে, এটা রেয়ার। মোটামুটি বেসিক নলেজটা আমরা সেটা গুগল হোক ইউটিউব হোক আমরা সেখান থেকে পেয়ে থাকি। তো আমার মনে হচ্ছে যে এখানে এইভাবে যদি আমরা সিদ্ধান্ত না নিই যে কে ভালো করেছে বা কে খারাপ করেছে সেটা না, আইটি সেক্টরে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং হোক বা অন্যান্য যে সেক্টর গুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু আমাদের শরীরের অঙ্গর মতো আমি হিসেব করি, কারণ শরীরে একটা অঙ্গ যদি না থাকে আমরা কিন্তু চলতে পারবো না। প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একে অপরের সাথে কিন্তু আমরা জড়িত, কোনো অঙ্গ ছাড়া আমরা চলতে পারছি না। তদ্রুপ যদি আইটি সেক্টর আমরা ভালো কিছু করতে চাই সেক্ষেত্রে অবশ্যই যদি আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হয়ে বলতে চাই যে মার্কেটিং এর একটা কাজ করতে হলে আমার ডিজাইনটা অবশ্যই প্রয়োজন, তখন আমাকে গ্রাফিক ডিজাইনার দরকার পড়বে। যদি আমি চাচ্ছি যে ই কমার্স সাইটে নিয়ে কাজ করতে বা তখন কিন্তু একটা ওয়েবসাইট দরকার, তখন অবশ্যই আমাকে একজন ওয়েব ডেভেলপারের কাছে যেতে হবে। তো এই ক্ষেত্রে কেউ ফেলনা না বা কোনোটাই একেবারেই সহজ না, আবার খুব বেশি হার্ডও না। সেটা আপনার ব্রেইনের উপর ডিপেন্ড করে, কারণ স্কুলে দেখা যায় যে জিনিসটা আমার কাছে খুব ইজি হয়তো আমার বন্ধুর কাছে সেটা খুব হার্ড, আবার যেটা আমার কাছে খুবই হার্ড সেটা আমার বন্ধুর কাছে খুব easy। এই ক্ষেত্রে আমি বলবো আমার যে প্রশ্নটা ছিল, আমি মনে করি যে সে কোনটা করবে, যেমন তিনটা সে বিষয় আমাকে দিয়েছে, যেমন ডিজিটাল মার্কেটিং, ওয়েব, গ্রাফিক ডিজাইন। তো আমি মনে করি এখানে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি তাকে আগে ডিসাইড করা উচিত তার মন কোনটা বলে বা তার সে কোনটা পারবে, সে কে কি করছে এটা আমার মনে হয় না যে এটা করে সে কিছু করতে পারবে। আমার মনে হয় তার নিজের থেকে যে সাড়াটা আসবে যে সে এটা পারবে, তার যেটা পারবে মনে হয় সেটা করতে আমার মনে হয় ভালো হয়। না না, যেহেতু এটা আইটি সেক্টরে তারা কিন্তু হুট করে এসে বুঝবে না যে গ্রাফিক্স ডিজাইন বেটার হবে তার জন্য বা ডিজিটাল মার্কেটিং, সে কিন্তু হুট করেই কিন্তু তার মাইন্ড সেট আপ করতে পারবে না। এক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, সবার কিন্তু সে না। তো কখনো আমার পারবে না। ধারা অনুযায়ী হচ্ছে অ্যাটলিস্ট সে আগে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করুক বা যারা কাজ করছে তাদের সাথে ডিসকাস করুক, একটু সময় নিতেই পারে। এটা কিন্তু লাইফের একটা বিষয়, অনেকে হচ্ছে এটা প্রফেশনালি নিচ্ছে, কেউ হচ্ছে পার্ট টাইম হিসাবে নিচ্ছে। তো সে যেই সিদ্ধান্ত নেয় অ্যাটলিস্ট তাকে আগে এটা আলোচনা করা উচিত, ইউটিউবে হোক বা গুগলে হোক, সার্চ ইঞ্জিনের মাধ্যমে একটু সার্চ করে দেখা, একটু বেসিক আইডিয়াটি নিয়ে বেসিক নলেজ নেওয়ার পরে ডিসিশন মেক করা। আদারওয়াইজ কে ভালো করেছে কে খারাপ করেছে ওটার উপর ডিসিশন নিয়ে যদি সে আসে একটা সময় সে ফেলই করবে। তার চেয়ে ভালো হচ্ছে সে তার ব্রেইন যেটা নিবে, ব্রেইন যেটা ক্যাচ করবে সেটা নিয়ে স্টার্ট করা ভালো হয়। এটা হচ্ছে আমার মত, জানি না আপনাদের কি হয়। ধন্যবাদ, ধন্যবাদ জান্নাতুল ফেরদাউস। আমি এ পর্যায়ে চলে যাব আমাদের মামুজুর আইটি ইনস্টিটিউটের সিও এমডি নিয়ামতুল্লাহ আতিফ ভাইয়ের কাছে। আতিফ ভাই, আপনি কি আমাকে শুনছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমার কাছে আরো যে কোশ্চেন গুলো আছে, অনেকেই আমাদেরকে কমেন্ট করতেছে, দেখতেছি আমাদের এখানে কমেন্ট করছে এমডি সোহাগ, নূর, আহ আমির হোসাইন। তো আমার কথা হচ্ছে এখানে যে আমাকে মাঝে মানে আমাদের সেকেন্ড পর্ব করার পরে আমাকে অনেকেই ইনবক্স করছে, ভাইয়া আমি এরকম আমাদের বর্তমান বাংলাদেশে আমি দেখছি এই যে ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার অনেকে দেখেন এই একটা পেজ খুলছে, খুলে উমুক উমুক ট্রেনিং সেন্টার, আমরা এখানে এইটা করি এটা করি কম টাকায়। এখন আমাদের যে পাবলিক গুলো আছে কম টাকায় মনে করেন খুঁজে মানে ভালো কিছু মনে করে। তো আমি যে মেসেজ গুলো দেখছি আমার কাছে একটা প্রমাণ সহ আছে। হাবিবুর রহমান, ওনার বাসা আছে সিলেট হবিগঞ্জে, হাবিবুর রহমান নাম। উনি আমাদের গতবার সেকেন্ড পর্ব করার পরে ওনার যে সমস্যাটার সম্মুখীন হয়েছে সেটা আমি অবশ্যই আজকে লাইভে ক্লিয়ার করে দিতে চাই। ওনার সমস্যাটা হয়েছে এমনই, উনি ঢাকাতে কোথাও এক আইটি ইনস্টিটিউট হয়তো বা আমি জানি না, উনি যে নামটা আমাকে দিয়েছে আমি কখনো দেখেও নাই, নতুন একটা পেজ। তো ওইখানে উনি দেখছে ওয়েব ডিজাইনের ফুল কোর্স 3,000 টাকা। তো উনি ওয়েব ডিজাইনের ফুল কোর্স 3,000 টাকা হিসাবে উনি কি করছেন, উনি ওই নাম্বারে যোগাযোগ করছেন এবং ওনার সাথে কথা বলছেন। উনি কি করছে ওই 3,000 টাকা ওনাকে মানে বিকাশ করছে এবং সে প্রুফ সহ আমাকে দেখাইছে। কিন্তু সমানে দুঃখের বিষয় হচ্ছে এটাই যে তার স্বপ্ন নিয়ে বা তার আমাদের লাইফটা দেখে তার স্বপ্ন নিয়ে এসে একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য যে এই কাজটা করছে। এখন যে আমাদের বর্তমান যে সময় যে এই কাজ যারা করতেছে ফেক আইডি দিয়ে বা আসল এই একজনের মাইন্ড নিয়ে খেলা করছে। তো এখন আমি আপনার কাছে এটাই জিজ্ঞাসা করতে চাই যে আমাদের যারা শ্রোতা আছেন, রেডিও সঙ্গীত 50 লাখ শ্রোতা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, তারা কিভাবে একটা প্রতিষ্ঠানকে যাচাই করবে? যেমন এখন বর্তমান করোনাকালীন সে অবশ্যই যাইতে পারবে না, অনলাইনে সে দেখছে সে এবং সেখানে 3,000 টাকাও দিচ্ছে। আমার তো মনে হয় না আদৌ যে 3,000 টাকা ওয়েব ডিজাইনের ফুল কোর্স আমার কখনো মানে মনে হয় না।
তো হয়তো সে নতুন, সে করে ফেলেছে। তো এখন যারা বর্তমানে এখন যারা করতে চায় তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন, বা তারা কিভাবে বুঝবে যে কোনটা অরিজিনাল কোনটা নকল? মানে আপনি এ বিষয়ে যদি কিছু আমাদেরকে বলতেন। জি, অবশ্যই এরকম ঘটনা আপনার সাথে শেয়ার হয়েছে, এটা প্রথম না আসলে। এরকম ঘটনা আমি যদি বলি, মাজেদুল ভাই বা জান্নাতুল আপু বা আমাদের ব্যক্তিগতভাবে এক একজনের সাথে কিন্তু এরকম অনেকেই শেয়ার করে যে তাদের এরকম বাজে অভিজ্ঞতা বিভিন্ন জায়গা থেকে হয়েছে। তো এটার মূলত কারণ হচ্ছে যে আমরা অনেকেই প্রলোভনে পা দিয়ে ফেলি। আমরা এটা দেখি যে হয়তো অনেক ম্যাক্সিমাম কোম্পানিগুলো এটা বলে যে 100% স্কলারশিপে ভর্তি হন, অথবা ইনকাম গ্যারান্টি দিয়ে অনেক প্রতিষ্ঠান আপনাকে বিজ্ঞাপন করে, বা এরকম মানে অনেক প্রলোভন আছে, অনেক স্বল্প মূল্যের কোর্স আছে। তবে যেটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে যে প্রতিষ্ঠানে আপনি ভর্তি হবেন সে কি করে আপনাকে ইনকামের নিশ্চয়তাটা দিতে পারে। আমার কাছে মনে হয় যে তারা যেটা করতে পারে যে স্কিল ডেভেলপমেন্টের একটা বলতে পারে যে না, আমরা আপনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব। স্কিল ডেভেলপমেন্ট করে দিতে পারবো এটা বলা সম্ভব না, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করানোর জন্য আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব এটা বলা সম্ভব। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সকল ব্যক্তিগণ প্রতারিত হন তারা বেশিরভাগই দেখা যাচ্ছে যে নতুন, এবং তারা মূলত এই ধরনের এই যে একটু মিষ্টি মিষ্টি কথায় ভুলে যান, এবং বুঝতে পারেন না যে কি ধরনের সিদ্ধান্ত নিবে তারা আর কি। যার কারণে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। আর এই সমস্যা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে প্রলোভন থেকে বেঁচে থাকা, এবং এই আইটি রিলেটেড কাজ করেন এমন ব্যক্তিদের সাথে একটু কথা বলে পরামর্শটা করে নেওয়া উচিত। আর যদি বলে যে না আমার পরামর্শ দেওয়ার মতো কেউ নাই, এটা আসলে একটু কেমন কথা হয়ে যায়। কারণ পরামর্শ দেওয়ার জন্য আপনার বর্তমান সময়ে এমন কোনো এলাকা নাই যে যেখান থেকে মানুষ কাজ করতেছে না। তো আর আইটি প্রফেশনালরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য চেষ্টা করে বলে আমি জানি। বাংলাদেশে যত যত বড় বড় আইটি প্রফেশনাল আছে তারা সবাই চেষ্টা করে যে ব্যক্তিগতভাবেও যদি কেউ মেসেজ করে তাদের সমস্যাগুলো সার্বিকভাবে লিখে সেখানে তাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করে, বা গ্রুপে পোস্ট করলেও কিন্তু এক্ষেত্রে সমাধান পাওয়া সম্ভব। কিন্তু দেখা যাচ্ছে আমরা যেটা করি, পার্সোনালি আমাকেও অনেকে আপনার এই যে অনুষ্ঠানের এটা এই করার পরে মেসেজ করছে, তারা কিন্তু তাদের কোনো প্রশ্ন করে নাই। তারা জাস্ট বলছে হাই হ্যালো আপনি কি করেন এরকম আর কি। কিন্তু এখানে তারা যদি তাদের যে প্রশ্নটা ছিল এ জাতীয় প্রশ্নগুলো করলে হয়তো সঠিক উত্তরগুলো আমি দিতে পারতাম। তো এইগুলোর মূলত আমরা যদি একটু অ্যাভয়েড করি এবং আমরা যদি একটু সতর্ক থাকি, তাহলে এ ধরনের প্রতারণা বা এরকম প্রতিষ্ঠানকে এড়িয়ে চলা সম্ভব বলে আমি মনে করি। আতিফ ভাই, আমি আপনার সাথে আরো একটা লাইন যোগ করতে চাই যে আমার মনে হয় যে যারা এই মানে যে লোভে যে অল্প টাকায় যে ওয়েব ডিজাইনে ফুল কোর্স করতে চায়, আমার মনে হয় এই সমস্ত পজিশনে আগে কোর্স করার আগে বা ভর্তি হওয়ার আগে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা উচিত। আমার মনে হয় না জি যে যদি অবশ্যই। কেউ নতুন না, যদি সে এতই নতুন হয়ে থাকে যে সে একটা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝবে না যে এখানে নতুন কি পুরাতন, বা এখানে আগে কোনো শিক্ষা নেওয়া হয়েছে কিনা, যদি এরকম তার যদি এই জ্ঞানটুকু না থাকে, আমার মনে হয় না তাকে আইটিতে আসা উচিত। আমার মনে হয় না, না। উচিত তো না আমি আসলে। এখানে একটা জিনিস আরো বলতে পারি যে আসলে আমরা কিন্তু গুগলিং করাটা বা এমনিতে ম্যাক্সিমাম মানুষই কি করতে পারে, অন্তত পক্ষে ইউটিউবিং করতে পারে, তারা গান খুঁজে বের করতে পারে, তারা হচ্ছে নাটক সিনেমা খুঁজে বের করতে পারে। কিন্তু ওয়েব ডিজাইন কি কিভাবে শিখবো এই বেসিক নলেজটা অন্তত পক্ষে তারা কখনো খোঁজার হয়তো চেষ্টা করে না। আমার মনে হয় যে বেসিক নলেজটুকু যদি কেউ অর্জন করে তারপরে কোনো প্রতিষ্ঠানকে যাচাই করতে যায়, তাহলে তার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আরো বেশি ভালোভাবে। আমি এই সেম প্রশ্নটা আমাদের মাহিদুল ইসলাম ভাই, উনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আর দর্শক আপনাদেরকে বলাই হয়নি যে আমাদের সাথে যে আজকে যাকে দেখছেন মাহমুদ জোরের সিও, উনি একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার। তো আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনারা যারা স্বল্প মূল্যে যে কোর্সগুলো আপনারা করতে চাচ্ছেন, আসলে এরকম আহ লোভে পাপ পাপে মৃত্যু একটা কথা আছে, আপনারা এটা করবেন না। আপনারা হয়তো ফেসবুক বা ইউটিউব বা যেখানে যান, আপনারা মাহমুদ জোর আইটি ইনস্টিটিউট সার্চ দিলে ওখানে আপনারা ওখানের সিও এমডি নিয়ামতুল্লাহ আতিফ ভাই আছেন, এবং আমাদের সাথে মাজদুল ভাই আছেন, উনি হচ্ছে ড্রিম ডিওর ফাউন্ডার এন্ড সিও। আপনারা চাইলে কিন্তু তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো জি আমি অবশ্যই চেষ্টা করবো তো সর্বাত্মক সহযোগিতা করার জন্য। যদি কারো কোনো ক্যারিয়ার গাইডলাইন লাগে তারপরে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব যে তাকে সেই ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য ব্যক্তিগতভাবে। জি অবশ্যই ভাই, আমাদের যে স্লোগানটা আইটি হোক নেশা আইটি হোক পেশা, এটা আমরা কি চাই? আমরা চাই
আমাদের কোনো স্বার্থ নাই এখানে। আমাদের স্বার্থ হচ্ছে আমাদের ছোট ভাই বোন যারা আছে বা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমাদের বড় ভাইরা যারা আছে, অনেকে লেখাপড়া করে বেকার বসে আছে। আমি মনে করি তাদেরকে যে একটা ইন্টারনেট কানেকশন ল্যাপটপ হইলেই আমি মনে করি তারা মানে বেকারত্ব দূর হওয়া সম্ভব তাদেরকে। তো আমি এই সেম কোশ্চেন আমি এমডি মাজদুল ইসলাম ভাইয়ের কাছে যাব, উনি আমাদেরকে এই বিষয়ে কি বলেন, এবং আমরা তার কাছ থেকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো বা তার গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা এখন শুনবো। মাজদুল ইসলাম ভাই, আমার প্রশ্নটা অবশ্য আপনি শুনেছেন যে আমাদের এক ছোট ভাই হবিগঞ্জের আমাদের গত পর্বে করার পরে সে 3,000 টাকা দিয়ে একটা ফেক আইটি ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল। আসলে পরবর্তীতে সে টাকাটাও পায় নাই, ট্রেনও পায় নাই। তো আপনি এ বিষয়ে আপনার আহ, মতামত কি, বা আপনার যে ধারণা, বা এই বিষয় থেকে আমরা কিভাবে বের আসতে পারি? আচ্ছা, ধন্যবাদ। অলরেডি অনেক কথাই আতিফ ভাই বলেছেন, এটা জি জি সাথে আমিও বলতে চাই। সেটা হচ্ছে আসলে দেখেন, ফ্রিল্যান্সিং করবে এই কাজটা কোথায় হয়, এটা ইনভ্যালিডিটি এটা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। আমরা বহির্বিশ্বের সাথে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে এই কাজগুলো ইন জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে করে থাকি। এখন আপনাকে যদি একজন ফ্রিল্যান্সার হতে হয়, তাহলে আপনাকে অবশ্যই যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে। ওই স্কিলটাকে কাজে লাগিয়ে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। জাস্ট ফ্রিল্যান্সিং একটা জি পেশার জি নাম, এটা কোনো কাজ না। এটা তো এখন এই যে অ্যাজ এ নিউবি যারা নতুন আছে, এরা মনে করে, এটা মনে জি করাটা স্যার। স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যে মনে হয় আহ, যে আমি কম্পিউটার আছে, নেট কানেকশন আছে, যেহেতু একটা লোভনীয় অফার দেখলাম, এখান থেকে একটা কোর্স করি। তবে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আপনাকে কোর্স করার আগে আগে একটু দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে আমি আসলে কোন বিষয়ে কোর্স করব ওইটা সম্পর্কে। আপনি যদি প্রিমিয়াম কোর্স করতে চান সেটা করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, আমার ফিনান্সিং সমস্যা, প্রিমিয়াম কোর্স করতে পারবো না, আপনি জাস্ট ইউটিউবে যান, গুগলে যান, যে আপনি যে বিষয়টা সিলেক্ট করেছেন যে এটা সম্পর্কে জানবো, ওইটা সম্পর্কে আপনি হিউজ তথ্য পেয়ে যাবেন, হিউজ, যেটা কল্পনার বাইরে। তাও খুব বাংলা ভাষাই আছে। যদি কিনা মনে হয় যে না, বাংলা ভাষা না, ইংলিশে পাবো, সেটাও আছে। কারণ আমরা আসলে খুঁজতে ভালোবাসি না, আমাদের যেটা নিড এটাকে। আমরা যদি একটু চিন্তা করি, ইউটিউবে গেলে কি হয়, ফেসবুকে গেলে কি হয়, ওই যে রিকমেন্ডেশনে যে ভিডিও গুলো আসে না, ওইগুলো আগে দেখি। দেখা গেলো আমার এখন জি দরকার জি কি, আমার এখন দরকার হচ্ছে যে আমি হাউ টু কনভার্ট এ পিডিএফ ফাইল টু ওয়ার্ড সাপোজ। এই একটা টপিক নিয়ে আমি যদি একটু ইউটিউবিং করি, তাহলে সাজেস্টে তো অনেক রকমারি বিজ্ঞাপন বা অনেক লোভনীয় বিজ্ঞাপন আসবে। একটু এন্টারটেনমেন্টের জন্য ওইখানে ক্লিক করে দেই, তাহলে আমার টার্গেটেড যে সার্চ করার বিষয়টা, ওইটা থেকে কিন্তু আমরা অন্যদিকে চলে যাচ্ছি। তো এখন যারা আসলে এই কোর্সগুলো করতে চায় এবং বিভিন্ন ফাঁদে আটকে যায়, সর্বপ্রথম তারা নির্দিষ্টভাবে একটু বেসিক জানার জন্য আপনি ইউটিউবে অনেক তথ্য পাবেন, অনেক টিউটোরিয়াল আছে, গুগলে অনেক ব্লগ আছে। এই যে আতিফ ভাই আছে, আমি আছি এবং স্মৃতি আপু আছে, আমরা যখন ইউটিউবিং মানে ইউটিউব দেখি এবং আমরা যখন থেকে কাজ করে আসছি, কিন্তু ইউটিউবে এত রিসোর্স ছিল না। এটা বলতে লজ্জা নাই, কষ্ট করে শিখতে হয়েছে, ব্লগ পড়ে পড়ে শিখতে হয়েছে। যেটা পড়ে আমরা তো এখন ব্লগ পড়া ভুলে গেছি, এখন আমরা ভিডিও দেখি। এখন আপনি যদি মনে করেন যে কিভাবে আমি ডাউল রান্না করছি, বাট আলু ভর্তাটাকে ওটার সাথে মিক্স করবো কিভাবে, এটা আমার জানা নাই, জাস্ট সার্চ অন ইউটিউব, ইউ ক্যান হিউজ আইডিয়া। আপনি যদি মনে করেন যে না, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করি নাই, তবে অক্সফোর্ড ইউনিভার্সিটির পড়াশোনার সিলেবাসটা দেখি কেমন, সেটা পেয়ে যাচ্ছেন। তাহলে এখন আপনাকে যদি কেউ বলে যে তুমি আমার কাছে 200 টাকা দাও, আমি তোমাকে আলু ভর্তার রেসিপিটা দেখাই দিচ্ছি, এই 2020 সালে এসে তাকে 200 টাকা দেওয়া মানে আপনি বোকামির কাজ করছেন। তো এই জন্য আপনাকে একটু দেখে শুনে বুঝতে হবে যে আসলে এই যে কোনটা ফেক এবং কোনটা রিয়েল। এটা তখনই আমরা বুঝতে পারবো যখন ওই সম্পর্কে আমার একটু বেসিক ধারণা থাকবে। যাদের একেবারে জিরো লেভেলের ধারণা, আমি বলবো তারা একটু ইউটিউব দেখে অথবা গুগল সার্চ করে একটু বেসিক ধারণাটা নিয়ে দেন আপনি ইনস্টিটিউট বা যে কোনো ট্রেনিং সেন্টার অ্যানালাইসিস করতে পারেন। এখন এই যে আমরা যারা প্রফেশনাল আছি, এনারা কিন্তু খুবই হেল্পফুল, এটা মানে বলতে গর্ব করেই বলতে পারি। এত পরিমাণ সাপোর্ট দিই পার ডে, কল্পনার বাইরে। তাহলে জি জি এই যে আমরা যে সাপোর্ট দিচ্ছি, এবং আমার মনে হয় না যে নিয়ামতুল্লাহ ভাই আছে, স্মৃতি আপু আছে, আমি আছি, আমাদের কাছে সাপোর্ট চেয়ে যারা মানে ফিরে যাচ্ছে। তো এই জন্য
এই সাপোর্ট গুলা নিতে হবে রাইট জায়গা থেকে, এবং অবশ্যই ভালোর সাথে কিছু মন্দ থাকবে। জি অলরেডি জি আমি নাম মাহমুদুল বলছি না, ভাই। লাইভ যে নাম বললে সমস্যা। কিছু জি গোষ্ঠী জি আছে যে এই যে ফ্রিল্যান্সিং এর লোভনীয় অফার দিচ্ছে, যেরকম কিরকম হতে পারে দেখেন। আমি যদি মনে করি যে আমি একজন বিগিনার, আমি আসলে তেমন কোনো ধারণা নাই, এখন আপনার সামনে দেখাচ্ছে যে এক সপ্তাহে আপনাকে গ্রাফিক ডিজাইনের ফুল কোর্সটা করাচ্ছে, এবং আমার সাকসেসফুল স্টুডেন্ট এইটা, যে এই 15 দিন ইনকাম করছে $2000। এখন আমি যদি নিউবি হিসেবে চিন্তা করি, অবশ্যই আমি ওখানে যাব, কারণ আমার তো জানা নাই যে আসলে এক সপ্তাহে কি গ্রাফিক ডিজাইন শেখা যায় কিনা। ঠিক আছে? জি জি তো এইটা যদি আমার পূর্বে থেকে জানা থাকতো অথবা বেসিক ধারণা থাকতো, তাহলে কিন্তু আমি লোভনীয় অফারে যেতাম না। অনেক ধরনের স্ক্রিনশট সহ অন্যান্য মানে ভিডিও বানানো যায়, এইরকম কমিউনিটি আছে কিন্তু বাংলাদেশে। তো তাদের বিরুদ্ধে জি আমরা জি অ্যাকশন কাজ করছি, এবং তাদের কিছু লিস্টও করেছি, যেটা আমরা পাঠাবো গভর্নমেন্ট বরাবর, যে আসলে এভাবে হচ্ছে। অলরেডি আপনারা নিউজে দেখতে পারছেন, অনেক প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যারা এরকম ভুয়া বিজ্ঞাপন দিচ্ছে। হ্যাঁ, জি জি এরকম অসহায় যারা হচ্ছে, মনে করেন আমার আমার কাছে মানে এসে কান্না করে দিচ্ছে যে জমি বন্ধক রেখে হচ্ছে আপনার একটা ল্যাপটপ কিনেছে। সেই কাজ করার ল্যাপটপ জন্য। কেনার উদ্দেশ্য কি? এই ফ্রিল্যান্সিং করে কিছু একটা করতে চায়, কিন্তু তার আসলে কিছু বেসিক করতে। ধারণা নাই একটা কোর্স করার জন্য। এবার কি করলো, ওই কোর্সটা সে করাচ্ছে একটা অ্যামাউন্ট পিছনে, সেটা অ্যামাউন্টটা মোটামুটি খারাপ না, তবে কয়েকটা ক্লাস করার পরে বিভিন্ন ইস্যু দিয়ে ওনাকে গ্রুপ থেকে বের করে দিয়েছে এই করোনার ভিতরে। এবং তিনি যে ট্রেনিংটা দেয় মাহমুদুল 3টা ভাই, ট্রেনিং প্রোভাইড করে, নট ফর একটা। মাহমুদুল তো এই জন্য মাহমুদুল ভাই, আমার আমাদেরকে, একটা প্রশ্ন আপনার কাছে আছে, হ্যাঁ আমার একটা কোশ্চেন আপনার কাছে আসে। দেখেন, আমি স্ক্রিনে একটা কোশ্চেন দিয়েছি আমাদের রেডিও সঙ্গীর ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন কোশ্চেনটা? জি দেখতে পাচ্ছি। ইমরান আপনি তার হোসেন কুদ্দুস। একটু দিবেন, তার কোশ্চেনের অ্যাকশনটা অবশ্যই দিবেন। এবং আমি দেখছি এখানে মিঠু জয় লিখছেন, আমার কিছু বলার ছিল। আপনাদের যাদের যা কোশ্চেন আছে আপনারা কোশ্চেন করেন, আমরা আমাদের গেস্টকে অ্যান্সার দিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, আপনি ইমরান ভাইকে আপনি অ্যান্সারটা দিয়ে দেন। আচ্ছা, মোহাম্মদ ইমরান হোসেন কুদ্দুস, আপনি কোশ্চেন করেছেন ভাই, বর্তমানে আমি বেকার, আমি কি কিছু করতে পারি? আমার একটা চাকরির দরকার। আচ্ছা, খুবই একটা মানে গ্রহণযোগ্য মূলক প্রশ্ন করেছেন, যেটা আসলে নট ইমরানের জন্য, যারা বেকার আছে আমাদের সবার জন্য। তো এখন দেখেন, আমাদের যদি একটু ব্যাকে যাই, তাহলে আমাদের বেকারত্ব বাড়ছে, এটা বলতে একটু লজ্জা লাগে। তবে আমরা যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে এনরোল করি এবং ফাইনাল ইয়ার থেকে বের হই, এর মাঝে আমরা 4 বছর, 5 বছর, 6 বছর একটা টাইম পাই। সাপোজ আমি মনে করলাম যে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন, এখন আপনার গ্রাজুয়েশনটাকে একটু বাম পাশে রেখে দেন, এবার আপনাকে ডান পাশে রাখেন, আপনার গ্রাজুয়েশনটা বাদ দেন, এখন আপনার ভিতরে গ্রাজুয়েশনটা বাদে কি স্কিলটা আছে? আপনি তো খুব গর্ব করে বলছেন আমি তো শিক্ষিত বেকার। এখন আপনি যদি এই 4টা বছর কাজে লাগিয়ে, অল্প কিছু, বেশি কিছু দরকার নাই, আমার তো মনে হয় না যে আমরা, এই যে স্মৃতি আপু আছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে, আমি গ্রাফিক্স নিয়ে কাজ করছি, এবং হচ্ছে আতিফ ভাই আছে উনি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, কেউ যদি এই 4টা বছর ফুল ডেডিকেশন দিয়ে পড়াশোনার পাশাপাশি, আমি বলছি না পড়াশোনাকে বাদ রেখে, অবশ্যই পড়াশোনার পাশাপাশি ইউনিভার্সিটি লাইফ থেকে যদি আপনি অল্প অল্প করে শেখেন, তো আপনি তো বস হয়ে যাবেন। আপনাকে খুঁজবে বড় বড় আইটি প্রতিষ্ঠান, যে আপনি স্যার একটু আসেন আমাদের কয়েকটা ক্লাস নেন, অথবা এই যে প্রোগ্রামিং যে সমস্যাটা হয়েছে এটা সলভ করেন। এজন্য আপনাকে স্কিলটাকে ডেভেলপ করতে হবে, অল্প অল্প করে স্কিল ডেভেলপ করেন। কারণ যে বেকার বলছি, চাকরি পাচ্ছি না, গভর্নমেন্ট চাকরির পিছনে ঘুরছি, আগামী 10 বছর বা 15 বছর পরে গভর্নমেন্ট চাকরির থেকে ফ্রিল্যান্সিং এর ভ্যালুটা হবে সব থেকে বেশি, যেটা এইদিকে জি ঝুঁকছে, এখন আরো বেশি ঝুঁকবে। সেজন্য স্কিল ডেভেলপমেন্ট করেন, আশা করি বেকারত্ব থাকবেন না। অল্প অল্প করে যে কোনো স্পেসিফিক একটা টপিক নিয়ে অ্যানালাইসিস করা শুরু করে দেন। আর যদি কোনো ধরনের ধন্যবাদ। সমস্যা হয়, অবশ্যই সাপোর্টের জন্য যোগাযোগ করবেন, চেষ্টা করবো আপনাদেরকে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য। মাহমুদুল ভাই, আপনি আপনার সাথে যোগাযোগ করতে হলে আমাদের যে রেডিও সঙ্গীর যারা আছেন এখানে, যে ভিউয়ার্স যারা আছেন, যদি আপনার সাথে তারা যোগাযোগ করতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে? এটা হচ্ছে অলরেডি ডিউ ড্রিম নামে আমার একটা আইটি প্রতিষ্ঠান আছে, স্টার্টআপ, ওটার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ফেসবুক, অবশ্যই। একটা ফেসবুক পেজ। ফেসবুক পেজ আছে ডিউ ড্রিম, আমি প্রয়োজনে আপনাকে দিয়ে দিব, এবং আমার কন্টাক্ট ইনফো আপনাকে দিয়ে দিব, আপনার দর্শকদের সাথে শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ,
তো মাজদুল ভাই, ধন্যবাদ আপনাকে। আমি এখনই চলে যাব আমাদের জান্নাতুল ফেরদাউস স্মৃতি আপুর কাছে। ওনার কাছে যে আমি কিছু কোশ্চেন করব, সেই কোশ্চেনের ভিতরে ফার্স্টে একজন মেয়ে হিসেবে উনি আজ ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং এ আসছেন। ওনার বর্তমান আউটসোর্সিং এ আসতে ওনার কোনো বাধা আসছে কিনা? অনেক মেয়েদের কোশ্চেন আছে যে আমার ফ্যামিলিগত সমস্যা, বা আমার হাজবেন্ডের সমস্যা, মানে অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। তো সেক্ষেত্রে আমি আমাদের স্মৃতি আপুর কাছে, জান্নাতুল ফেরদাউস স্মৃতি, ওনার কাছে জানতে চাচ্ছি যে আপনি আজ আইটি লাইনে বা আপনি আউটসোর্সিং এ আসার কারণে আপনার কোনো বাধা হয়েছে কিনা? আপনি এখানে আজ কিভাবে আসলেন? হ্যাঁ, অবশ্যই এটা প্রথমত আমিও বাধার সম্মুখীন হই। প্রথম যেটা হয়, আমি কাউকে কিছু জানাই না, না জানাই স্টার্ট করি। তো এই গল্পটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট থেকে স্টার্ট হয়। তখন তো আমি ভালো করেই বুঝতাম না, আইটি বাড়ি থেকে আমার স্টার্টিং। এরপর থেকে হচ্ছে উপজেলা পর্যায়ে আমাদের হয়। তার পরবর্তীতে হচ্ছে আমি না বুঝি স্টপ করে দিই যে আইটি বাড়ি থেকে আসছে, সেখানে তারা আমাদের ট্রেনিং করায়, ট্রেনিং করার পর হচ্ছে সার্টিফিকেট দেয়, সেখানে পুরস্কারও দেওয়া হয়েছিল। তখন আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে বিন্দু মাত্র ধারণা ছিল না। জাস্ট এটা ভাবছিলাম যে আইটি রিলেটেড কিছু একটা হবে। তারপরে হচ্ছে আমাদের আমার ইন্টার পরীক্ষার পরে যখন অনার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নেই, এরপর থেকে আবার গ্রাফিক্স ডিজাইন স্টার্ট করা। তো এটাতে যেহেতু রাত জেগে আমাকে কাজ করতে হয়েছিল, বাবা প্রথমে একটু নারাজ ছিল। আর আম্মু আমার মানে প্রায় প্রশ্ন করতো যে মামুনি তুমি কি করতেছো সারাদিন, আহ মানে সারা রাত জেগে থাকো, কোনো কিছু করছে না, আর আলটিমেটলি এটা কি হবে? আর আমাদের দরকার নেই। বাবার কথা হচ্ছে আমাদের আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজ করে কি করবো, আর যেই কাজ রাতে করতে হয় এটা তো ইম্পসিবল, এটা অ্যালাউই করবে না। তারপরে হচ্ছে বেশ কিছুদিন সময় লাগে এখানে, জাস্ট বাবা মাকে বোঝাই নিল। চারিপাশের মানুষগুলোকে বোঝানোটা আমাদের একটু টাফ ছিল। ইভেন অনেকেই আমার নামে অনেক ভালো ভালো মতো মন্তব্য করে যে আমি কোথায় যাই, কোথায় কোচিং করি, কেন মানে এত দূরে দূরে গিয়ে যাওয়ার দরকার কি? একটা মেয়ে হয়ে তো এত কিছু করার দরকার হ্যাঁ, নেই। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে আর চোখে দেখে, কিছু করতে চাইলে করতে দেয় না। যেহেতু আমার বাসা থেকে প্রথমত যেতে হতো, পান্থপথে যেতে হতো, গুলশানে যেতে হতো, উত্তরার দিকে অথবা ধানমন্ডি। আবার এমনও পর্যায়ে আসছে যখন আমাকে নারায়ণগঞ্জে যেতে হয়। তো ঢাকার বাইরে মোটামুটি যেখানে পাইছি যে হ্যাঁ এখানে কিছু একটা আছে, শিখতে হবে আমাকে। আমার ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল যে মানে ভালো কিছু করার চেষ্টা করবো। আর সবসময় আইটি রিলেটেড কিছু করার চিন্তা ভাবনা মাথায় ঘুরঘুরি করতো, এখন পর্যন্ত আছে। তো আমি বলবো যে যে কোনো আপুরা যদি ডিসিশন নেয় যে হ্যাঁ তারা করবে, তারা করতে পারে। কারণ আমাদের মেয়েদের জন্য আসলে জব মানে অফিসিয়ালি কোথাও জব করা সকাল 8টা থেকে বা 10টা থেকে, 8টা এই কারণে বলা যে বাসা থেকে যদি আমরা বের হই, যদি জবটা যদি 10টায় স্টার্ট হয়, বিকেল 5টা 4টা পর্যন্ত বাসায় আসতে আসতে কিন্তু সন্ধ্যা গড়িয়ে যায়। আবার কিছু কিছু ফ্যামিলি এমন থাকে যে সকালে রান্না বান্না করে বাসা থেকে বের হতে হবে, ছেলে মেয়ে থাকে, ফ্যামিলি মেনটেন করতে হয়। তো সবকিছু মেনটেন করে কিন্তু তারা জবে যায়। ফ্রিল্যান্সিং সেক্টরে যেটা হয় যে আপনি এখানে একেবারে ফিক্স টাইমের মধ্যে নাই, সেখানে ফিক্স টাইমের মধ্যে না আপনি নিজের মতো করে পার্ট টাইম জব করতে পারছেন, এটাকে পার্ট টাইম নিতে পারছেন, হাজবেন্ডের উপর না। আবার এটা অন্যভাবে বলা যায়, যেটা পজিটিভ মাইন্ডে যেটা হয় যে অনেক সময় হয়তো এটা বলি যে আমার হাজবেন্ডের উপর ডিপেন্ড করবো না, এটা আসলে কথা। কারণ যেহেতু বিয়েটা হয় তো অবশ্যই অবশ্যই বাবা মা দায়িত্ব নিয়ে হচ্ছে হাজবেন্ডের হাতে তুলে দেয়, তো এটা আমাদের মেনে নিতে হয়। আর অ্যাটলিস্ট এটা আমার পক্ষ থেকে বলা হচ্ছে আমরা হাজবেন্ডদেরকে সাপোর্ট দিতে পারি, তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি, তাদের সঙ্গী হিসাবে আমরা কাজ করতে পারি। এইভাবে যদি আমরা বুঝিয়ে বলি আমাদের লাইফ পার্টনারকে যে হ্যাঁ আহ, এটা তোমার সাথে আমরা ভালো করে কাজ করতে যাচ্ছি, তোমার হেল্প হবে, বা শ্বশুরদের ফ্যামিলিদের যদি একটু বোঝানো ট্রাই করে, আই হোপ তারা বুঝবে। তো আমিও অবশ্য এই প্রবলেম গুলি ফেস করেছি। একটা সময় যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করছে, আজকে তারাও কিন্তু আসছে তাদের ছেলে মেয়েদেরকে আইটি সেক্টর জব শেখার জন্য, বা আমি কি কাজ করছি, কি কাজ করতেছি, আলটিমেটলি এটা ইনকাম কেমন, দিন শেষে সেটা কিভাবে হবে, প্রফেশনালি নেওয়া যায় কিনা। তাই হোক, এটা আসলে নিজের উপর ডিপেন্ড করে। চারপাশে অনেক কথাই বলবি, তা আপনাকে ডিসিশন নিতে হবে। আর যে কাজ জান্নাতুল ফেরদৌস আপু, আমার যে কোশ্চেনটা ছিল যে আমার রেডিও সঙ্গীর কোনো আপুরা বা কেউ এই আউটসোর্সিং এ আসতে চায় বা ফ্রিল্যান্সিং করতে চায়, তাদেরকে আপনি কি বলবেন? তারা তারা কি করতে পারে, মানে প্রাথমিক অবস্থা তাদেরকে কি করা উচিত? আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন যে প্রাথমিক অবস্থায় তারা কি করবে। আমি এটা বারবার বলি
প্রথমেই কিন্তু তাদেরকে কোনো আইটি সেক্টরে ভর্তি হওয়ার মানে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার দরকার নেই। তার আগে আইটি সম্পর্কে ভালো করে জানো, প্রত্যেকটা সেক্টরে তারা ভালো করে জানো, হোক সেটা গ্রাফিক্স ডিজাইন, হোক ডিজিটাল মার্কেটিং, হোক সেটা ওয়েব ডিজাইন। তারা ইউটিউবে অ্যাটলিস্ট বেসিকটা জানতে পারবে, তখন ডিসিশনটা নিয়ে তারা আসতে পারে। আর মোটামুটি ইউটিউব হোক বা গুগলে তারা যদি বেসিক নলেজটা নেয়, তারপর তাদের আরেকটু ভালো করার জন্য, স্কিল গ্রো করার জন্য বা স্কিল ডেভেলপ করার জন্য একটা ইনস্টিটিউটে অবশ্যই সম্পন্ন হতে হবে। এখানে যদি ইনস্টিটিউটে তারা না যায়, তখন কিন্তু প্রবলেম ফেস করবে, কারণ আমরা আসলে গাইডলাইন ছাড়া কেউ ভালো করতে পারবো না। তারপর এখানে এমন অনেক ইনস্টিটিউট থাকে যারা হচ্ছে 2000, 1000, 1500 এর মাধ্যমে কিন্তু সবকিছু শিখাবে বলে। তবে এটা বুঝতে হবে, যার মান যত বেশি তার দামটাও তত বেশি হবে। এটা যেন হ্যাঁ, আমাদের মাথায় থাকে। জান্নাতুল ফেরদৌস আপু, আমি আপনার কথা যেটা আমি বোঝাতে চেয়েছি যে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, যে মেয়েরা, যেমন অনেকে বলবে যে আমি জান্নাতুল আপু আজ একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা একজন সফল মানুষ, তো সেই মানে অনেকে আপনার দিকে হয়তো আপনাকে আইকন মনে করে আপনাকে শরণাপন্ন করতে চায়, যেমন আপনার সাথে যোগাযোগ করতে চায়, যে আমাদের যে রেডিও সঙ্গী মেয়েরা আছে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা তারা আপনাকে কিভাবে পাবে? আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন। তারা আমার সাথে কিভাবে যোগাযোগ করবে? প্রথমত হচ্ছে তারা চাইলে সরাসরি ফেসবুকে যোগাযোগ করতে পারে, যেহেতু তাদের জন্য আরো একটা বিগ অপরচুনিটি রয়েছে। যারা অ্যাজ এ বিগিনার বা নিউ কামার, হোক ছেলে অথবা মেয়ে, বা জব পাচ্ছে না, যেটা বললেন একটু আগে, শিক্ষিত বেকার যারা রয়েছেন, তো এখানে মূল কথা হচ্ছে অ্যাজ এ বিগিনার যারা বা নিউ কামার যারা, তাদের জন্য আমি আরপি জান্নাত স্মৃতি ইন্সপায়ার ক্লাব নামে একটা গ্রুপ করেছি। সেখানে চাইলে তারা ফ্রিল্যান্সিং নিয়ে বা যে কোনো তথ্য সেখান থেকে জানতে পারবে। এটা সবার জন্য উন্মুক্ত। তাছাড়া আমার পার্সোনাল পেজ রয়েছে। আর আরো একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আরপি জান্নাত স্মৃতি। সেই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটা কোর্স ফ্রিতে দেওয়ার চিন্তা ভাবনা করেছি, অলরেডি সেটা স্টার্ট করেছি। কারণ হচ্ছে গ্রামে যারা আছে বা করোনা সিচুয়েশনে, কোভিড সিচুয়েশনে কিন্তু সবার পক্ষে পসিবল না, বা আমাদের মতো ফ্যামিলি কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। অনেকে বিজনেসে লস হয় বা ফ্যামিলি ক্রাইসিস থাকে, জব হারিয়েছে। এক্ষেত্রে কিন্তু সবার পসিবল না যে 15-20 হাজার 30,000 টাকা দিয়ে একটা কোর্স কমপ্লিট করবো। তো আবার অনেকেই এখানে প্রতারিত হচ্ছে। তো প্রথম লাস্ট কিছুদিন আমার জিএমডিটি পেজ থেকে, যে আমরা একটা ইনস্টিটিউট, যেটা হচ্ছে জিএমডিটি, আমি চাইছি যে একটা সময়টা ভালো একটা পর্যায়ে যাবে, সেটা নিয়ে আমাদের প্ল্যানিং করছে। আগামী জানুয়ারি থেকে সেটা স্টার্ট হবে। তো এই মুহূর্তে সেটা স্টপ আছে। জানুয়ারির পরে চাইলে তারা জিএমডিটি তে তাদের যোগাযোগ করতে পারে। আর আচ্ছা, যদি তারা ডিজিটাল জান্নাতুল আপু, জিএমটিটি এটা ফুল মিনিং কি হবে, এবং এটা মানে পেজ কি জিএমটিটি নামে, নাকি এর ফোন কোনো মিনিং আছে? এইটা সংক্ষেপে হচ্ছে জিএমডিটি, গ্লোবাল মার্কেটিং অ্যান্ড ডিজাইন টেকনোলজি। যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইনার ছিলাম, তো গ্রাফিক ডিজাইন থেকে হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এ মুভ করা। তো কারণ হচ্ছে এখানে যেহেতু আমি এখন স্টাডি করছি, গ্রাফিক ডিজাইন অনেক বেশি টাইম দিতে হয়। আর আমার মনে হচ্ছিল যে আমার ব্রেইনটা ডিজাইন থেকে মার্কেটিং যে বিষয়গুলি, এটা খুব দ্রুত ক্যাচ করতে পারে। এই জন্য আসলে আমি ডিজিটাল মার্কেটিং এ মুভ করি। ফাইনাল এটাতেই আছি। আর কিছুদিন পর হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে। আমার ইনশাআল্লাহ, যদি ভাগ্যে থাকে, আপনাদের দোয়া যদি থাকে, আমার এমবিএটা ইউএসএ করার টার্গেটে আছি। এই জন্য আসলে ইনশাল্লাহ, ডিজিটাল মার্কেটিং। সবাই দোয়া করি আপনি এমবিএ ইংল্যান্ডেই করেন, সমস্যা নাই। তো জান্নাত আপু, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম আপনার গ্রুপ আছে এবং আপনার ইউটিউব এবং পেজ। তো আমি এখানে সবকিছু দেখছি একই নামই পাবে। আরপি জান্নাত, জাস্ট আমার ইনস্টিটিউট হচ্ছে আলাদা, জিএমডিটি। সেটাতে না হলেও যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত তারা চায় যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা তারা নেবে, আই হোপ তারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারে। সেই ক্ষেত্রে তাদের একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমি কোর্সটা সম্পূর্ণ ফ্রি দিতে চাচ্ছি। অলরেডি সেখানে ভিডিও আপলোড করা স্টার্ট হয়েছে, চাইলে তারা ফলো করতে পারে। ধন্যবাদ জান্নাত আপু আপনাকে, যে আপনি এত সুন্দর একটা যে ডিজিটাল মার্কেটিং এর যে একটা পর্ব করছেন বা করতেছেন। আমি রেডিওর সঙ্গে সকল দর্শক শ্রোতাদেরকে বলবো, আপনারা অবশ্যই আরপি জান্নাত স্মৃতি আপুর যে ইউটিউবের যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করবেন, এবং ওনার যে ডিজিটাল মার্কেটিং এর যে পর্ব, যে ভিডিওগুলো আছে, আপনারা অবশ্যই দেখবেন। আমি আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ জান্নাত স্মৃতি আপু। আমি এই পর্যায়ে চলে যাবো এমনি নিয়ামতুল্লাহ আতিফ ভাই। উনি আমার খুব ক্লোজ কাছের ভাই। নিয়ামতুল্লাহ আতিফ ভাই, আমি আপনার কাছে যে প্রশ্নটা এখন নিয়ে যাব, আমার প্রশ্নটা হচ্ছে
এখানে আমি দেখছি ইমরান হোসেন কুদ্দুস ভাই লিখছেন আমি শুরুটা কিভাবে করতে পারি বা শুরুটা কিভাবে করতে পারবো। আপনি সংক্ষেপে যদি তাকে একটু ধারণা দিতেন যে সে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে বা সে কিভাবে শুরুটা করতে পারে। আমি মনে করি যেহেতু আমাদের এখানে তিনজনই আইটির প্রফেশনাল ভাই ভাইরা আছেন, আমি মনে করি যে বাইরে খোঁজাখুঁজি না করে আমাদের যে ভাইদের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা কোনো অ্যাডভাইসে যাচ্ছি না। আমি যে গত পর্বে আমি কিন্তু কোনো প্রতিষ্ঠানের নাম বলে নেই, আমার যারা গেস্ট ছিল আমি কিন্তু গত পর্বে কোনো প্রতিষ্ঠানের নাম বলে নেই। কোনো প্রতিষ্ঠানের নাম না বলাতেই আমার যে শ্রোতারা আছে তারা অনেকে বিভ্রান্ত হয়েছেন, অনেকে টাকা দিয়ে অন্য জায়গায় ভর্তি হয়েছেন। তো আমি এবার ডিসিশন নিয়েছি যে এই পর্বে হোক আর পরবর্তী পর্বগুলোতেও আমি তাদেরকে সঠিক যে আমি যেগুলো চিনি, যেমন আমি যে প্রতিষ্ঠানগুলো জানি যে তারা সঠিকভাবে কাজ আদায় করে নিবে, অনলাইনে হোক অফলাইনে হোক, এরকম কিছু প্রতিষ্ঠানকে আমি নিয়ে আসবো। আমি কোনো বাটপার বা চিটার এরকম প্রতিষ্ঠান নিয়ে আসবো না যেখানে আমার ছোট ভাই ব্রাদার বা আমার ফ্রেন্ড সার্কেল, আমার বড় ভাইয়েরা তারা প্রতারিত হয়। তো আমি এখানে এখন এমডি ইমরান হোসেন কুদ্দুস ভাই যে বলছে আমি কিভাবে শুরু করতে পারি এবং সে প্রাথমিক অবস্থা কি করবে, আমি এমডি নিয়ামতুল্লাহ আতিফ ভাই, মামুর জোর আইটি ইনস্টিটিউট, ঢাকা, আমি ওনার কাছে জানতে চাচ্ছি উনি সংক্ষেপে এ বিষয়ে ইমরান ভাইকে কিছু বলবেন। যে ইমরান হোসেন কুদ্দুস ভাই যিনি প্রশ্নটা করেছেন যে কিভাবে শুরু করবেন, এরকম প্রশ্ন আসলে শুধু তার না, সে আসলে অনেকগুলো মানে জনগোষ্ঠীর প্রতিনিধি বলা যায়। জি জি। কারণ এই সিচুয়েশনে ব্যক্তিগতভাবে আমি অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি যে তারা কিভাবে শুরু করবে, এ ধরনের কথা সবসময় সামনে আসে। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে তাদের প্রথমত কিভাবে শুরু করবে এটা থেকে বেশি সমস্যা হচ্ছে কি শুরু করবে, কোনটা শিখবে। তো আমি তাদেরকে রিকমেন্ড করি এইভাবে যে আপনি আসলে একেবারে যদি কিছুই না জানেন অন্তত পক্ষে গুগলে লিখতে পারেন, তাহলে বাংলায় লিখবেন যে ফ্রিল্যান্সিং শুরু করব কিভাবে, মানে বা ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা সম্ভব। এরকম একটু প্রথমত দেখবেন যে কি কি কাজ করা যায়, একটা আইডিয়া নিতে হবে। নামগুলো আপনি অন্তত পক্ষে জানতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এছাড়াও আরো অনেক ক্যাটাগরি আছে ওয়েল নন, হয়তো ইউটিউব মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো অনেক মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স আতিফ এর ভাই আমি আরেকটু সিস্টেমও কথা এখানে বলতে রয়েছে। চাচ্ছি। তো যে আতিফ ভাই কোনো আমি কিছু আরেকটু একটা কথা নিয়ে, বলতে চাচ্ছি, আপনি যেটা বলছেন যে তাদেরকে জি বলুন। ইমরান হোসেন কুদ্দুস ভাইকে আপনি যে সাজেশনটা দিচ্ছেন যে ইউটিউবে সার্চ করবে, আমি কিন্তু বর্তমানে এটাও আমি অনেকগুলো দেখছি যে যারা ফেক প্রতিষ্ঠান তারাও কিন্তু তাদের গ্রাফিক্সটা আরো ভালো, তারা যে ভিডিও গুলো বানাচ্ছে যে আমাদের এখানে আসবেন অল্প ছাড়ে বা 2000 টাকা 1000 টাকা প্যাকেজে আমরা আপনাদেরকে গোলালু দিব, মানে ভালো করে শিক্ষা দিব, আপনারা $2000 কামাই ফেলাবেন। আমি কিন্তু এইগুলোই কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান থেকে দেখতেছি। তো আমি মনে করি যে আচ্ছা। তার যে সাজেশন গুলো আপনি দিচ্ছেন, তবে অবশ্যই তাদেরকে ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় দেখা ভালো, যে কোনো ইউটিউব চ্যানেল হোক বা পেজ হোক বা যে কোনো প্রতিষ্ঠান। আপনি কি বলেন? আচ্ছা, আমি আমি কোনো প্রতিষ্ঠানকে রিকমেন্ড করব না, আমাকেও আমাকে আমার কাছেও আসতে হবে, আমাদের কাছে আসতে হবে এটাও বলবো না। না আমি এটা যেটা বলবো, এটা অবশ্য আমরা বলবো না, না কিন্তু মানে আমার কথা আমি হচ্ছে আমি কিভাবে বলতেছি, আমি কথাটা যেভাবে বলতে চাচ্ছি যে সেলফ লার্নিং এর একটা প্রসেস শর্ট করে জি, বলতে চাচ্ছি, এবং বলেন। সেক্ষেত্রে যাতে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাটা তার না থাকে। এটা হচ্ছে জি আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে জি বলেন। এক্ষেত্রে আমাদের যে কোনো কোর্সই সেটা ফ্রি হোক বা প্রিমিয়াম হোক সব জায়গাতেই অ্যাভেলেবল আছে, কিন্তু কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা জাজমেন্ট করতে করতে আমরা একটা ভ্যালুয়েবল টাইম নষ্ট করে ফেলি। এটা হচ্ছে জি প্রথম ধাপ। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের শুরু করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা বোঝা দরকার যে আমরা আসলে কি করব। জাস্ট এই জিনিসটুকু জি যদি কেউ বুঝতে পারে, তাহলে আমি যেটা মানে সহজ পদ্ধতিতে যদি বলে যে গাইডলাইন কোনটার পরে কি করব, তাহলে একেবারে টপ ক্লাস যে আপনার ট্রেনিং সিস্টেম আছে, যেটা বলতে পারেন ইউডেমি বা স্কিল শেয়ার, এদের আপনার যে কোনো প্রিমিয়াম কোর্সের আউটলাইনটা অন্তত পক্ষে সে ফলো করতে পারে। ফলো করে, যেমন মনে করেন যে আমি যেমন ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতেছি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, সো আমি এটা বলতে পারি যে শুরুতেই সে হয়তো জানতে চাইলো যে এইচটিএমএল টা আসলে কি। তো বা জি ওয়েব ডিজাইন এটার কোর্সটা সে হয়তো বা আপনার ইউডেমিতে হয়তো সার্চ করলে সেটা তার কোর্সটা কিনতে বলতেছি না, কিন্তু কোর্সের নিচে কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোর্সের একটা আউটলাইন দেওয়া থাকে, সেখানে কি কি শিখতে হবে সেটা সম্পর্কিত কিন্তু একটা ধারণা সেখানে দেয়া থাকে। তো সে যদি মনে করে যে না প্রথমে কোনো প্রতিষ্ঠানে যাব না, আমি অন্তত পক্ষে একটা বেসিক স্কিল ডেভেলপমেন্ট করব, তাহলে সেই স্কিলটা ডেভেলপমেন্টের জন্য সেই স্টেপ বাই স্টেপ এই ইউডেমি বা এরকম স্কিল শেয়ারের মতন প্রিমিয়াম কোর্সের যে আউটলাইন রয়েছে এটা ফলো করতে পারে।
যেমন আপনার ডিজাইনের কথা বলতেছিলাম যে এটা হয়তো HTML দিয়ে শুরু, HTML এর ট্যাগ, অ্যাট্রিবিউট এভাবে কিন্তু ওখানে সাজানো আছে সবকিছু। তাহলে এই জিনিসগুলো সে যে কোনো প্রতিষ্ঠানেরই হোক, তারা কিন্তু ইউটিউবে আপনি যেটা বললেন যে ভালোভাবে এটা ফোকাস করার চেষ্টা করে। তো সে জি আসলে জি শুধু টপিক্স বেস কাজগুলো শিখুক। তাকে মানে কোথাও যেই শিখতে হবে এটা না। তবে সেক্ষেত্রে যেটা হয় যে নিজে নিজে শিখতে গেলে একটু সময়টা বেশি লাগে। কারণ হচ্ছে যে আমরা সাধারণ অর্থে যেহেতু এটার বেশিরভাগই অডিয়েন্স হয়তো বাংলাদেশী, তো বাংলাদেশী আমি নিজে সহ যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রেশার না আসলে আমরা আসলে সামনের দিকে মুভ করতে চাই না। তো যার কারণে আসলে যে কোথাও যদি আপনি এরকম কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন যেখানে আপনার হয়তো কাজটা দিবে এবং আদায় করে নিবে, তাহলে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আপনার হেল্প হবে। কিন্তু এরকম প্রতিষ্ঠানে যাওয়ার আগে আপনাকে আমি রিকমেন্ড করব যে শুরুটা আপনি এভাবে করেন যে আপনি যেটা শিখবেন সেটার একটা কোর্স অন্তত পক্ষে যে কোনো একটা প্রিমিয়াম মানে ওয়ার্ল্ড ক্লাস একটা ওয়েবসাইট থেকে শুধু সার্চ করে আউটলাইনটা বের করেন এবং সেই আউটলাইনটা ফলো করে স্টেপ বাই স্টেপ আগায় একটা বেসিক নলেজ অন্তত পক্ষে অর্জন করেন। এরপরে আপনার ওই নলেজটা যখন চলে আসবে তখন আপনি যে কোনো প্রতিষ্ঠানকে খুব সহজে জাজমেন্ট করতে পারবেন যে আসলে তারা কতটুকু মানে এটা করতে পারে, কতটুকু কি দিয়ে করতে পারে। জি, ধন্যবাদ নিয়ামতুল্লাহ আতিফ ভাই আপনাকে। আমি এ পর্যায়ে চলে যাব মাজেদুল ইসলাম ভাইয়ের কাছে। আমি এখানে দেখেছি অনেকেই মাজেদুল ইসলাম ভাইয়ের কাছে কোশ্চেন রাখছেন। তো আমি মনে হচ্ছে মাজেদুল ইসলাম ভাই কোশ্চেনটা দেখছেন, আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি। মাজেদুল ইসলাম ভাই, আপনি আপনার আমাদের রেডিওর সঙ্গে শ্রোতাদের যে প্রশ্ন যে কমেন্ট করছেন, আমি অলরেডি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নিয়ামতুল্লাহ আতিফ, উনি প্রফেশনাল ফ্রিল্যান্সার, একজন ওয়েব ডিজাইনার, উনি অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন। তারপরও আমি আপনার থেকে আপনার শ্রোতার অ্যান্সারটা দিতে যাচ্ছি। আপনি সংক্ষিপ্তে আমাদেরকে অ্যান্সারটা দিবেন। ওকে, ধন্যবাদ। অলরেডি আমার কাছে কোশ্চেন দেখতে পাচ্ছি। এমডি মহিদুল ইসলাম, যিনি জিজ্ঞেস করছেন মাজেদুল ইসলাম ভাইয়ার কাছে আমার প্রশ্ন একেবারে প্রথম থেকে কিভাবে শুরু করতে পারি এবং আগামীতে কিভাবে একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারি। ওকে, একটা কথা কিন্তু উল্লেখ করেছে যে কিভাবে একজন জি জি ভালো ফ্রিল্যান্সার হতে পারি। হ্যাঁ, তো দেখেন, আমরা নামমাত্র অংশীদার। আমরা যেহেতু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের, এক্ষেত্রে এই বিষয়টা একটু ভালো বুঝি। অর্থাৎ একটা নাম থাকবে, তার মানে আমি একটা অনেক কিছু হয়ে গেছি। এই যে অলরেডি বাংলাদেশে বর্তমানে রেজিস্টার্ড ফ্রিল্যান্সারের জি সংখ্যা হচ্ছে 6,50,000 বাংলাদেশে। তো আপনি যদি টুকটাক একটা কাজ জানেন, জেনে ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ফ্রিল্যান্সারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনি কিন্তু ওই যে 6,50,000 ওর ভিতরে পড়ে গেলেন। তো আপনি যদি আসলে ভালো মানের একজন ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে ভালো মানের স্কিল ডেভেলপ করতে জি হবে। জি এই ভালো মানের ফ্রিল্যান্সার হতে হলে ভালো স্কিল ডেভেলপ করতে হবে। এখন আপনি শুরু করবেন কিভাবে, যেটা অলরেডি আতিফ ভাই বলেছেন অনেক কিছু। তো সেটাই আপনাকে আসলে দেখতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করব, কোনটাকে আমি প্রাধান্য দিয়ে ফ্রিল্যান্সিং করব, আমার সাথে কোনটা যায়, অলরেডি আমি কোনটার দিকে আমি ভালো লাগে। বললাম না, ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি করতে হবে। কারণ জি আমার যে প্যাশন এবং আমার যে পেশাটা হবে, এটাকে ভালোবাসা শিখতে হবে, এটাকে ভালোবাসতে হবে। আমার গ্রাফিক ডিজাইন ভালো লাগে, ওকে করি। তবে এই বিষয়টা হয় যে অনেকে চিন্তা করে যে না, গ্রাফিক ডিজাইন মনে হচ্ছে ভালো একটা বিষয়, এখান থেকে ওই যে আমার বন্ধু বা বান্ধবী খুব ভালো ইনকাম করছে, এটাই চলে আসে। এবার পরবর্তীতে যখন দেখবে যে না, ওয়েব ডিজাইনের ডেভেলপমেন্ট, একটা সাইট যদি ডেভেলপমেন্ট করি তাহলে $500 বা $1,000 পাওয়া যায়, সেটা মনে হয় আরো ভালো। আর ডিজিটাল মার্কেটিং, একটা সাইটকে যদি র্যাঙ্কিং এনে দেয়, ওটা $2,000 পাওয়া যায়। এই যে একটা জি বিষয়টা না, এই দ্বিধাদ্বন্দ্বে কিন্তু আটকে যায় অনেকে। তো এই জন্য আপনি প্রতিটা বিষয় বা প্রতিটা সেক্টরেই প্রচুর কাজ আছে, হিউজ কাজ। এই জন্য যে কোনো একটা স্পেসিফিক টপিক সিলেক্ট করে নেবেন, যিনি কোশ্চেনটা করেছেন, তারপরে হচ্ছে ওইটার পিছনে লাগবেন এবং ওইটার বস হওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে চেষ্টা করে যে ওইটার A to Z নিবেন, দেখবেন আপনি দিন শেষে একজন ভালো মানের ফ্রিল্যান্সার হতে পারবেন, যদি কিনা সঠিকভাবে আপনি একটা বিষয়কেই মাথায় রেখে এগোতে চান এবং এগোতে পারেন। ধন্যবাদ মাজেদুল ইসলাম ভাই আপনাকে, যে আমার মহিদুল ইসলাম ভাইয়ের প্রশ্নটা অ্যান্সার করেছেন। আমি এখানে দেখছি আরো একজন কমেন্ট করেছেন, আব্দুল লাতিফ রিফাত ভাই। উনি লিখেছেন
জান্নাতুল আপুর কাছে, জান্নাতুল আপুকে নিয়েই। আমি জান্নাতুল আপু, আপনি কি আমার এই স্ক্রিনে যে কমেন্টটা দেখছেন, আপনি কি এটা দেখতে পাচ্ছেন? আপনি কি তাকে চিনেন? হ্যাঁ, উনি চিটাগের একজন। উনি কিন্তু আমি ওনাকে চিনি, উনি আপনাকে অনেক প্রশংসা করেছেন, উনি আপনার হেল্প পেয়েছেন। যেহেতু আপনি একজন আমাদের একজন ভাইকে হেল্প করেছেন, আমি আশা করি আপনি অনেক বড় মনের একজন মানুষ। আমি মনে করি যে আমাদের যে রেডিও সঙ্গীত যে 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 আপু বা ভাইরা আছেন, আপনি সবাইকে হেল্প করবেন আব্দুল লতিফ রিফাত ভাইয়ের মতন। তো আমি আজকে লাইভটাকে দীর্ঘায়িত করব না। আমি খুব শীঘ্রই এটাকে সমাপ্ত করে দেবো। আমি আরো অনেকগুলো কোশ্চেন দেখেছি কমেন্টে, কিন্তু এখন সবগুলো অ্যান্সার দেওয়া সম্ভব না। তো সর্বপ্রথম আমি সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই যে আপনাদের এত ব্যস্ততা বা আপনারা এত বিজি, আপনারা প্রফেশনাল মানুষ, তারপরেও যে রেডিও সঙ্গীর নিয়মিত অনুষ্ঠানে আমাদেরকে সঙ্গ দিয়েছেন বা আমাদের সাথে যে এত দীর্ঘ এক ঘন্টা সময় আপনারা অতিবাহিত করেছেন, এজন্য আমার পক্ষ থেকে এবং রেডিও সঙ্গীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি শেষ পর্যায়ে যে কথাগুলো বলতে চাই, আমাদের সাথে দর্শক আপনারা দেখতেছিলেন আমাদের সাথে তিনজন ফ্রিল্যান্সার, আসলে প্রফেশনাল সবাই। প্রথমেই আমি বলবো যে আমাদের নিয়ামতুল্লাহ আতিফ ভাই, উনি একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার, উনি সিও মামুজুর আইটি ইনস্টিটিউট। এবং আমাদের সাথে আরো ছিলেন এমডি মাজেদুল ইসলাম, ওনার পরিচয় পর্ব। উনি ফাউন্ডার অ্যান্ড ক্রিয়েটর ড্রিম ডিউ ড্রিম প্রতিষ্ঠানের, এবং ওনার সবচেয়ে একটা বড় আছে যে উনি একজন গ্রাফিক ডিজাইনার, এবং উনি সফল গ্রাফিক ডিজাইনার। আমি ওনাকে আগে থেকেই চিনি, এবং আমি চেয়েছি যে ওনার মাধ্যমে আমার রেডিও সঙ্গীর 50 লাখ শ্রোতা যদি একজনের যদি উপকার হয়, সেজন্য ওনাকে আজ নিয়ে আসা। বা আমাদের আতিফ ভাই, উনিও একজন। এবং আমাদের সাথে সবচেয়ে যে আরেকটা আইকন আছে, যার কথা না বললেই নয়, জান্নাতুল ফেরদাউস স্মৃতি আপু। উনি আমাদের বাংলাদেশের মেয়েদের একজন আইকন। আমি মনে করি স্মৃতি আপুকে ফলো না করলেও আপনারা আপনাদের নিজেদের মতন করে, উনি তো প্রথমে বলে গিয়েছেন যে আপনারা ইউটিউব বা বর্তমান ডিজিটাল যুগ, আপনারা সবার কাছে স্মার্টফোন আছে, ডাটা কানেকশন আছে, আপনারা চাইলে গুগল বা ইউটিউবিং করে আপনারা সবকিছু দেখতে পাবেন। তো আমি আজকে লাইভটা এখানে শেষ করে দিব। আপনাদেরকে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।